নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ, যেটা রসগোল্লা ডার্বি। সেই রসগোল্লা ডার্বি নিয়ে কিন্তু আমরা কথা বলবো। দুটো দলের শক্তি দুর্বলতা কি রয়েছে, দুটো দল পয়েন্ট টেবিলে কিরকম জায়গায় রয়েছে, কোন দল সঠিক পরিকল্পনায় এই ম্যাচটা জিততে চলেছে, ইস্ট বেঙ্গলের কাছে কতটা সুযোগ রয়েছে এই ম্যাচটা জেতার, রসগোল্লা ডার্বি কিরকম হতে চলেছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি এই রসগোল্লা ডার্বি নিয়ে, তো রসগোল্লা ডার্বি কিন্তু দারুণভাবে জমে ওঠে। যখনই ইস্টবেঙ্গল এবং উড়িষ্যা ম্যাচ হয় আমরা আগে দেখতাম প্রচুর গোল হতো, প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হতো, অনেক বেশি গোল দেখতে পেতাম। কিন্তু লাস্ট কয়েকটা আইএসএল এর ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোল কম হলেও লড়াই কিন্তু দারুণ হয়, কেউ কাউকে একটুও জমি ছাড়বে না, এরকম কিন্তু একটা আমরা লড়াই দেখতে পাই। এবং সব থেকে বড় কথা, যখন সুপার কাপ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল এই উড়িষ্যাকে উড়িষ্যার ঘরের মাঠে হারিয়ে, তারপর থেকে লড়াইগুলো কিন্তু আরো জমে উঠেছে। এই সিজনের প্রথম যেটা রসগোল্লা ডার্বি হলো, উড়িষ্যা হোম ম্যাচ খেললো, ম্যাচ জেতার পর তো উড়িষ্যার আলাদাই সেলিব্রেশন, রসগোল্লা আমাদের, অনেক রকম ব্যানার, অনেক রকম পোস্টার, অনেক রকম সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পেলাম। তো ইস্ট বেঙ্গলও কিন্তু এবার ব্যাক করছে। অস্কার ব্রুজনের আমলে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক অংশ বদলে গেছে, নিজেদের মানসিকতার পরিবর্তন হয়েছে, নিজেদের খেলার পরিবর্তন হয়েছে, এবং একটা টিম গেম হিসাবে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের খেলা দেখতে পাচ্ছি। এবং ঘরের মাঠে যখন ইস্ট বেঙ্গল খেলবে, হোম সাপোর্টার তো থাকবেই এবং পিছন থেকে কিন্তু তারা দলকে সাপোর্ট করবে। প্রথমে যদি আমরা ম্যাচটার কথা বলি, তো 12ই ডিসেম্বর কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে এই ম্যাচটা খেলবে সন্ধ্যা 7:30 থেকে। তো যারা পারবে অবশ্যই মাঠে যাও, মাঠে গিয়ে কিন্তু টিমকে সাপোর্ট করো, কারণ এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ম্যাচে যদি পুরো 3 পয়েন্ট পাওয়া যায়, একটা ভালো রেজাল্ট করা যায়, তাহলে কিন্তু পরের ম্যাচগুলোতে কিছুটা হলেও চাপ কমবে। তো মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে এবং রসগোল্লা ডার্বি একটা সবসময় সম্মানের ম্যাচ হয়। এবং অস্কার ভালোভাবে উড়িষ্যা দলকে চেনে, কারণ উড়িষ্যা দলের বিরুদ্ধে গত বছরে যখন বসুন্ধরার দায়িত্ব ছিল তখন বসুন্ধরার বিরুদ্ধে খেলেছিল, তাদের হারিয়েও ছিল। এবং সের্জিও লোবেরার প্ল্যানিং কিরকম হতে পারে, কিরকম গেম রিডিং করে, সমস্ত কিছু কিন্তু অস্কারের জানা রয়েছে। তো অস্কার প্রতিপক্ষকে নিয়ে তো অবশ্যই ভাববে, কিন্তু নিজের দলের দিকেও তাকাবে যে নিজের দল কিরকম করে এই ম্যাচটা জিততে পারে। আমরা যদি টোটাল আইএসএল এর রেকর্ড নিয়ে কথা বলি, হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো টোটাল কিন্তু 9 বার ইস্ট বেঙ্গল এবং উড়িষ্যা মুখোমুখি হয়েছে। সেখানে উড়িষ্যার পাল্লা অনেক ভারী, 7 বার কিন্তু উড়িষ্যা জিতেছে, 1 বার ইস্ট বেঙ্গল জিতেছে, আর একটা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এবং যদি গোল নিয়ে কথা বলি, উড়িষ্যার টোটাল কিন্তু 24টা গোল করেছে, 26টা গোল করেছে, আর ইস্ট বেঙ্গল কিন্তু 18টা গোল করেছে। তো বোঝাই যাচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হবে, কারণ এই লড়াইটা অনেকদিন ধরেই হয়ে আসছে এবং এই ম্যাচেও কিন্তু একটা আলাদা আমরা লড়াই দেখতে পাবো। এবং যদি আমরা রিসেন্ট টাইমে পারফরমেন্স নিয়ে কথা বলি, উড়িষ্যা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে। বেঙ্গালুরুর মতন দলকে 4-2 গোলে হারানোটা বেশ একটা ভালো অক্সিজেন তাদের দিয়েছে। তারপর হায়দ্রাবাদকে 6-0 গোলে হারিয়েছে এবং লাস্ট ম্যাচে কিন্তু মুম্বাইয়ের কাছে আটকে গেছে, এবং তার আগের ম্যাচটাও মোহনবাগানের সঙ্গে আটকে গিয়েছিল 1-1 গোলে। তো লাস্ট 4টে ম্যাচের পারফরমেন্স নিয়ে কথা বললে, দুটো ড্র এবং দুটো কিন্তু বেশ ভালো ফুটবল খেলে জিতেছে। তো সেই জায়গা থেকে তাদের কিন্তু মনোবল যথেষ্ট ভালো থাকবে। এবং ইস্ট বেঙ্গলের যদি কথা বলি, তো লাস্ট দুটো ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছে, ক্লিন সিট রেখেছে, একটা হোম ম্যাচ, একটা অ্যাওয়ে ম্যাচ। তার আগের ম্যাচ ইস্ট বেঙ্গল কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল, মোহামেডানের সঙ্গে ড্র রাখতে পেরেছিল, এবং তার আগের আইএসএল এর ম্যাচে কিন্তু এই উড়িষ্যার কাছেই আবার হেরেছিল। তো লাস্ট 4টে ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু এরকম আইএসএল এ পারফরমেন্স করেছে, কিন্তু ইস্টবেঙ্গল চ্যালেঞ্জ লিগে গিয়ে আরো অনেক বেটার পারফরমেন্স করেছে। দুটো দলে কিছু সমস্যা রয়েছে। উড়িষ্যা দলে রয় কৃষ্ণার সার্ভিস পাবে না, তাদের কিন্তু 5 জন বিদেশিকে নিয়েই খেলতে হবে। ইস্টবেঙ্গল দলের ক্ষেত্রেও তাই, সাউল ক্রেসপোকে পাওয়া যাবে না, অনিশ্চিতই ধরে রাখছি, যদি পাওয়া যায় শেষ মুহূর্তে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাঠ সমস্যা যেহেতু রয়েছে তো পাওয়া যাচ্ছে না। সাউল ক্রেসপোর কথা বাদ রাখো, ডিমি একটু অনিশ্চিত, তবু আমার মনে হয় ডিমি হয়তো এই ম্যাচে খেলবে।
তো ওভারঅল কিন্তু দুটো দল এরকম পরিস্থিতিতে রয়েছে। এবার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, দুটো দল কিন্তু ভালো পারফরমেন্স করেছে। দুটো দলেরই গোলকিপার এই মুহূর্তে দারুণ, কারণ আমরিন্দার যেভাবে মুম্বাই ম্যাচে একাধিক সেভ করেছে, তার আগের ম্যাচেও সেভ করেছে, দারুণ দারুণ কিন্তু আমরিন্দার খেলছে। প্রভসুকান সিং গিলও কিন্তু লাস্ট 3টে ম্যাচে ক্লিনশিট রাখা, একদম শেষে দারুণ দারুণ কিন্তু গিলও পারফরমেন্স করছে। আমরা যদি দুটো দলের বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, প্রথমেই ওড়িশার কথা বলতে হবে। ওড়িশা কিন্তু 4-4-1-1 বা কিছুটা 4-4-2 এই ফরমেশনে খেলবে। তো গোলকিপারে অবশ্যই আমরিন্দার থাকবে। সেন্টার ব্যাকে কিন্তু তারা দুজন বিদেশি ডিফেন্ডারকে নিয়েই একসাথে শুরু করবে। সেক্ষেত্রে মুন্টাটা ফলের সঙ্গে কার্লোস ডেলগাটোকে আমরা দেখতে পাবো। সাইড ব্যাকে জেরি, অপর দিকে আওমে রানাওয়াদে, এটাই কিন্তু ডিফেন্স লাইন হতে চলেছে। মাঝমাঠ নিয়ে যদি আমরা কথা বলি, তো মাঝমাঠে আহমেদ জাহুর সঙ্গে পুইটিয়া শুরু করবে। আপফ্রন্টে কিন্তু হুগো বুমোস, ইসাক এবং জেরি, এবং উপর দিকে ডিয়াগো মরেশিও, এটাই কিন্তু লাইন আপ হতে চলেছে ওড়িশার। এবং ইস্ট বেঙ্গলেরও কিন্তু লাইন আপে আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো। গোলকিপারে গিল শুরু করবে নো ডাউট। ডিফেন্স লাইনে হিজাজি মায়ের এবং তার সাথে আনোয়ার আলীও শুরু করতে পারে। হেক্টর ইউসতে অ্যাভেলেবেল থাকলে হেক্টর ইউসতেও কিন্তু আসতে পারে। সাইড ব্যাকে কিন্তু একদিকে রাকিব শুরু করবে, অপরদিকে প্রভাত, লাস্ট ম্যাচে প্রভাতের দিক দিয়ে অনেকগুলো অ্যাটাক হয়েছে, কাট সমস্যা কাটিয়ে লালচং নুঙ্গাও ফিরবে। তো যে কোনো একটা অপশানকে ব্যবহার করতে পারে। প্রভাতকে রেখেই আমরা যদি ভাবি, তো সেক্ষেত্রে প্রভাত থাকবে। মাঝ মাঠে যেহেতু সাউল ক্রেসপো থাকতে পারছে না, সেখানে সৌভিক চক্রবর্তী, জিকসানের কিন্তু আলাদাই ভূমিকা থাকবে। তারা মাঝ মাঠকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে হবে। এবার যদি কোচ ভাবে যে না কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলবো, সেক্ষেত্রে জিকসানকে কিন্তু হোল্ডে রেখে ওই একইভাবে ভিষ্ণু মহেশকে দিয়ে শুরু করাবে। এবং সেক্ষেত্রে ডিমি এবং ক্লেটন, তাদের জোড়া স্ট্রাইকারকে কিন্তু একসাথে নামিয়ে দিতে পারে। এবং অস্কারের প্ল্যানিং কিছুটা থাকে হোম ম্যাচে যে অ্যাটাকিং ফুটবল খেলবো, হাইলাইন ডিফেন্স খেলবো, গোল আগে করে আসবো, তারপর আমরা ডিফেন্স করে ম্যাচটাকে বার করব। এবং হোম ম্যাচ যেহেতু, হোম সাপোর্ট যেহেতু পাবো, তো এইভাবে কিন্তু ম্যাচ পরিচালনা করতে পারে। এবার জিকসানকে কিন্তু তুরুপের তাস হিসাবেও ব্যবহার করতে পারে। দেখতে পারো যে জিকসান হয়তো এলো, একজন বিদেশি কম নিয়ে খেললো, এটাও হতে পারে। অনেকগুলো অপশান কিন্তু হতে পারে। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং অস্কার কিন্তু এই ম্যাচটা জেতার জন্য চেষ্টা করবে, প্রচুর চেষ্টা করবে। এবং শুধুমাত্র যে অস্কার চেষ্টা করবে, ইস্টবেঙ্গল টিম চেষ্টা করবে সেটা নয়, তার সাথে সাপোর্টারদেরও কিন্তু মাঠে গিয়ে সাপোর্ট করতে হবে। কারণ হোম ম্যাচ সবসময় কিন্তু সাপোর্টাররা একটা আলাদাই মনোবল দেয়। এবং ওড়িশা ম্যাচ মানে তোমরা জানবে যে রেফারিং বেশ কিছুটাই ওড়িশার দিকে থাকে। আমার তো মনে আছে খুব ভালোভাবে, লাস্ট ইয়ার যখন ইস্টবেঙ্গল ওড়িশা খেলেছিল, ফার্স্ট হাফে মনে হয় 3টে ন্যায্য পেনাল্টি ইস্টবেঙ্গলকে দেওয়া হয়নি। তো এরকম ভাবে রেফারিং করা হয়। তো সেক্ষেত্রে আমার তো মতে বলে যারা সুযোগ পাবে, হ্যাঁ একটু ঠান্ডা পড়েছে, সবকিছু ঠিক আছে, তবু যারা পারবে মাঠে যাও, টিমকে সাপোর্ট করো। টিকিটের মোটামুটি দিয়ে দিয়েছে, অনলাইন অফলাইনও টিকিট পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে টিমকে সাপোর্ট করতে পারো। ম্যাচটা থেকে 3 পয়েন্ট এলে, হ্যাঁ পয়েন্ট টেবিলে হয়তো কিছু পার্থক্য হবে না, 7 পয়েন্ট থেকে ইস্টবেঙ্গল গিয়ে 10 পয়েন্টে ঠেকবে, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু এটা বাড়তি অক্সিজেন যোগাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।